ঘ্রাণ, স্মেল। হ্যাঁ, গন্ধ শুকে আমরা বুঝতে পারি সে কোন জিনিস। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। বুঝতে পেরেছো? তার মানে কি, এটা এটা হচ্ছে যে একটা উচ্চ স্তরের আধ্যাত্মিক কথা হলো, কিন্তু সেটা তোমরা হয়তো বুঝতে পারবে। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। কাজে ওই সেকেন্ড সাইডটা থাক। আমাদের সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায় হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ দিয়ে। কোথায় আছে? নেজাল ক্যাভিটির ভিতরে রয়েছে অলফ্যাক্টরি মিউকোসা। বুঝতে পারছো? অ্যাটিকে টপে, এরকম টপে রয়েছে, রুফে রয়েছে, এবং সাইড ওয়ালে উপরের দিকে, সেটা অলফ্যাক্টরি মিউকাস বলে সেখানে। এবং সেখান থেকে তোমার অলফ্যাক্টরি নার্ভ, ক্রিপিফর্ম প্লেট অফ এথময়েড বোন আছে, সেখান থেকে এরকমভাবে সহস্র সহস্র এরকমভাবে ফাইবার চলে যায়। এবং সেটা গিয়ে আলটিমেটলি অলফ্যাক্টরি বাল্বে গিয়ে তুমি তার একটা ইন্ডিভিজুয়াল তুমি পাবে, গ্রুপটা পাবে একসঙ্গে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই অলফ্যাক্টরি নার্ভের টেস্ট হচ্ছে নার্ভ অফ স্মেল। নানা রকম কারণে এটা অ্যাফেক্টেড হতে পারে। তোমাদের সবারই অভিজ্ঞতা আছে, যেমন কমন কোল্ড সবারই হয়েছে না? দেখবে ওই সময় স্বাদ পাওয়া যায় না ভালো। স্বাদ আর গন্ধ পৃথক জিনিস, কিন্তু দুটো মিলিয়েই তো খাদ্যের আছে, ভালো লাগে। বুঝতে পেরেছো তো? তোমার যদি ঘ্রাণটা না থাকে, তাহলে পরে তোমার পুরো স্যাটিসফ্যাকশন হবে না। ফ্লেভারটা হচ্ছে দুটো মিলিয়ে, টেস্ট এবং স্মেল সে মিলিয়ে। কাজে এর কমন কোল্ড এটা সবারই হয়, এবং দেখা যায় 2 দিন পরে সেটা সেরেও যায়। বুঝতে পেরেছো? কিন্তু আরও জটিলতর রোগে এটা অ্যাফেক্টেড হতে পারে, ট্রমাতে হতে পারে, হ্যাঁ, কোনো টিউমারে হতে পারে। সেইগুলো আমাদের বিবেচনার ক্ষেত্রে এখান ধরে নেই। আমাদের যে টেস্টটা কী করে করতে হয়, পরীক্ষাটা কী করে করতে হয়, বুঝলে? তাহলে এখন সেক্ষেত্রে যদি ফার্স্ট ক্রেনিয়াল নার্ভের টেস্ট করতে হয়, তারপরে একটা ওডোরিফেরাস সাবস্টেন্স একটা দরকার, যেটা ঘ্রাণ তোমাদের আছে। যেমন এখানে তোমাদের এখানে আছে অনেক ফুলেরই গন্ধ আছে, হ্যাঁ, গোলাপের গন্ধ আছে, শিউলি ফুলের গন্ধ আছে, গন্ধরাজ ফুলের গন্ধ আছে, কিন্তু সব ফুলেই গন্ধ নেই। বুঝতে পেরেছো? সেখানে গন্ধ নেই, যেখানে আছে সেখানে থেকে পাওয়া যেতে পারে। আবার অনেক রকম সাবস্টেন্স আছে যেটার একটা তেজ ভাব আছে। বুঝতে পেরেছো? যেমন ক্লোরিন, তারপরে ফরমালিন, অ্যাটোমিডিয়ামেন্টে ফরমালিনের গন্ধ পাও না? হ্যাঁ, সেই ফরমালিনের গন্ধ পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে একটা তেজের ভাবও আছে। তাহলে এখন প্রথমে তাহলে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভের টেস্ট এটা কী করে করছি, এবং এর সম্বন্ধে সামান্য একটু অ্যানাটমি জানতে হবে। ওই যে তোমার অলফ্যাক্টরি বাল্ব 2 সাইডেই গেছে, সেখানে অলফ্যাক্টরি ট্র্যাক্ট আছে, সেটা গিয়ে তোমার সেটা হচ্ছে স্মেলের জন্য যে কর্টেক্সটা আছে, রাইনেনকেফালন, আনকাস প্যারাহিপোক্যাম্পাল জাইরাস, সেখানে যায়, এবং সেখান থেকে সেখানে টেস্ট পাওয়া যায়। এবং সমস্ত অ্যাফারেন্টলি সাধারণত থ্যালামাস দিয়ে যায়, কিন্তু এই স্মেলটা থ্যালামাস দিয়ে যায় না, এটা সরাসরি ফোরব্রেনে চলে যায়। এইটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। হ্যাঁ, স্মেলের গুরুত্ব যথেষ্ট আছে, তোমরা বুঝতেই পারছো। স্মেলের গুরুত্ব কি করে বোঝা যায়? স্মেলের গুরুত্ব যে আছে সেটা কি করে বুঝবে? কোনো বই না পড়ে, মেডিকেল বই না পড়ে কি করে বুঝবে যে স্মেলের গুরুত্ব আছে? হ্যাঁ, স্মেলের গুরুত্ব কি করে বোঝা যায়? কোনো বই না পড়ে, মেডিকেল বই না পড়ে যে কোনো লোক বলে দেবে স্মেলের কোথায় গুরুত্ব আছে। কোথায় কিসে বোঝা যায়? কি আগুন ধরে স্মেল পাওয়া যায় সেখানে? হ্যাঁ, সেটাই পোড়া পোড়া গন্ধ। সেটা কমনলি লোকে কি বলবে, দেখবে যে কোনো জায়গায় কিছু একটা দুর্ঘটনা ঘটলে বা কোনো একটা খুন খারাপই হলেই দেখবে পুলিশকে বলে কুকুর নিয়ে আসুন। হ্যাঁ, পুলিশ তো গন্ধ শুনতে পায়, পুলিশকে দিয়ে কাজ হচ্ছে না, ওটা তো মানুষ, ওর দিয়ে কাজ হবে না, সেখানে কুকুর নিয়ে আসবে। পুলিশ কুকুর নিয়ে আসলে পরে দেখবে সে চিহ্নিত করে ঠিক জায়গায় যেতে পারবে, যে মৃতদেহ কোথায় আছে, অথবা নিহত বা আহত ব্যক্তিকে কোথায় মারা হয়েছিল, কোন জায়গা থেকে নিয়ে গিয়েছিল, সেটা কুকুর। কাজে না কুকুরের মূল্য মানুষের থেকে নিশ্চয়ই বেশি। বুঝতে পারছো? এই জন্য হ্যাঁ, কুকুরের মানুষের থেকে কুকুরের উপর আমার রেসপেক্ট বেশি আছে। এই জন্য ওদের এই স্মেলটা, মানে এই গুণটা ওদের অনেক বেশি আছে। মানে বুঝতে পারছো এর গুরুত্ব আছে। হ্যাঁ, সে মানুষের ক্ষেত্রে গুরুত্ব আছে। যে শিশু যখন জন্মায় সে তো কিছু ভালো বুঝতে পারে না, দেখতে পারে না, গন্ধ থেকেই মাকে চিনতে পারে। গন্ধ থেকেই মাকে প্রথম চেনা হয়। হ্যাঁ, তারপরে সেটা অন্য সেন্স সেটা কাজ করে। কাজে ঘ্রাণেরও অনেক কাজ, কিন্তু মানুষের ক্ষেত্রে এটার অনেকটা রুডিমেন্টারি হয়ে গেছে, কারণ হিয়ারিং, সাইট এগুলো সেই জায়গাটা অনেকটা নিয়ে নিয়েছে। এই জন্য তাও এটার গুরুত্ব যথেষ্টই আছে। এবং ঘ্রাণের থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। বুঝতে পারছো? দেখবে একটা লোক নানা রকম অসংলগ্ন কথাবার্তা বলছে,
কাছে তোমার কাজ দিয়ে যাবে, দেখবে গন্ধ ছড়াচ্ছে, তখন তুমি বুঝতে হবে গন্ধ থেকে যে লোকটা অ্যালকোহল খেয়েছে। বুঝতে পেরেছো? কোন কোন রোগের ক্ষেত্রে যেমন কিটোটিক স্মেল পাওয়া যায়, হ্যাঁ, ডায়াবেটিক কিটোসিস হলে পরে সেক্ষেত্রে অ্যাসিটোনের ঘ্রাণ পাওয়া যায়, রোগের ক্ষেত্রেও সেরকম পাওয়া যায়। সেরকম সেই কাজেই এটার মূল্য রয়েছে। টেস্ট তোমার এখানে যখন টেস্ট করতে হবে তখন এটা এই ক্ষেত্রে সাধারণত এটা তুমি হয়তো বলতে পারবে যে এটা তো ভীষণের ব্যাপার না, স্মেলের ব্যাপার, তার চোখ কেন বন্ধ করবে? কাজে সেক্ষেত্রে কিন্তু দেখবে যে ডিস্টেন্স বা এগুলো যদি বুঝতে পারে তাহলে পরে তার একটা ইম্প্যাক্ট হবে। এই জন্য তাকে প্রথমে হিস্ট্রি নিতে হবে যে আপনার ঘ্রাণের কোনো অসুবিধা আছে, অসুবিধা নেই। আর যদি থাকে তাহলে সে বলবে আমি গন্ধ পাচ্ছি না। বয়স্কগুলোর কাছে অনেকে ঠিকমতো গন্ধ পায় না, দেখবে অনেকে। তারপরে তার খাদ্যটাও অনেক সময় লাগে, সেরকম স্বাদ পায় না সেরকম। তা এখন যখন টেস্ট করবে, তা মনে করো এ বলছে যে টেস্ট করে দেখতে মানে এর কোনো প্রবলেম আছে, তখন তুমি জিজ্ঞাসা করবে নাক দিয়ে কোনো ডিসচার্জ হয় কিনা, হয়তো বলবে যে ডিসচার্জ হয়। এখন টর্চ যদি নাও থাকে তোমরা মোবাইলের টর্চ দিয়ে দেখে নেবে। মেথডটা কি, প্রথমে আগে ইন্সপেক্ট করে দেখে নেবে। যদি অলরেডি অবস্ট্রাকশন থাকে তাহলে নার্ভটা এফেক্টিভ থাক বা নাই থাক, সেক্ষেত্রে তো সে ঘ্রাণ পাবে না। এই জন্য প্রথমে টেস্টটা করে নিতে হবে। এটাকে বল অফ দি নোজ এরকমভাবে তুলবে, তুলে এরকমভাবে টর্চ দিয়ে মোবাইলের টর্চ দিয়ে, যদি টর্চ না থাকে মোবাইলের টর্চ দিয়ে ফেলবে, করে এই যে নেয়ার্সগুলো দেখবে, হ্যাঁ, এই ছিদ্রটা দেখবে। দেখবে কি দেখবে যে এটা মাঝখানে, হ্যাঁ, এখান থেকে কোনো ডিসচার্জ আছে কিনা, তার যে কালার নর্মাল যে মিউকাস কালারটা সেটা কনজেশন আছে কিনা, কোনো এখান থেকে সিক্রেশন বেরিয়ে আসতে পারে, কোনো পলিপ থাকতে পারে, আর মাঝখানে যে সেপ্টামটা আছে সেটা যথাযথ মিড পজিশনে আছে কিনা, প্রথমে এটা দেখে নেবে। যদি দেখো যে সেক্ষেত্রে তার কমন কোল্ড হয়েছে, তখন তাহলে এই টেস্টটা করার অত দরকার নেই, তখন বলে যে আপনি ওটা সারিয়ে আসুন তবে টেস্ট করুন। যদি অলরেডি ব্লক থাকে তাহলে পরে তুমি টেস্ট করে তো রেজাল্ট পাবে না। এই জন্য প্রথমে এই ইন্সপেকশনটা ভুলবে না। কাজে ইন্সপেকশন যদি ভুলে যাও তাহলে পরে তোমার নাম্বার কাটা যাবে। তারপরে কি বলবে যে আগে বলে নিতে হবে, চোখ বন্ধ, শুনে নাও, চোখ বন্ধ করে তুমি এক পাশের নাকটা এরভাবে বন্ধ করবে, বুড়ো আঙুল দিবে না, অন্য আঙুল দিয়ে তুমি সুবিধা মতো বন্ধ করবে। আমি দূর থেকে নিয়ে আসবো, তুমি যখন ঘ্রাণটা পাচ্ছ তখন তুমি একটা আঙুল তুলবে, অথবা মুখে বলবে যে ঘ্রাণটা পাচ্ছি। আবার অন্য নাকেও সেরকমভাবে করবো, হ্যাঁ, চলাকালীন চোখ বন্ধ থাকবে। চোখ বন্ধ থাকো, বন্ধ করো। স্নিপ করো, তোলো, পাচ্ছ গন্ধ? হ্যাঁ হ্যাঁ। এবার অন্যদিকে নাটা বন্ধ করো, হ্যাঁ, স্নিপ করো, পাচ্ছ? হ্যাঁ, তাহলে এবার দেখছো দুটো আনুমানিক সমান দূরত্ব থেকেই পাচ্ছে। তখন বলছো যে দুপাশে গন্ধ পেয়েছো তো, বলে হ্যাঁ হ্যাঁ, সমানই বা একরকম পেয়েছো। এই গন্ধের প্রকৃতি কিরকম? মিষ্টি ছিল। হ্যাঁ, সুইট অর্ডার আছে, সুগন্ধ পাওয়া গেছে। হ্যাঁ, যাই হোক, সুগন্ধ পাওয়া গেছে, কিন্তু অনেক সময় সুগন্ধটা দুর্গন্ধ মনে হতে পারে। বুঝতে পেরেছো? সুগন্ধটা দুর্গন্ধ ডিজসমিয়া বলে। সুগন্ধের দুর্গন্ধ বা দুর্গন্ধটা সুগন্ধ পেতে পারে। যেমন মনে করো যারা শুটকি মাছ খায় না, তাদের এটা যখন ভাজে তখন সেটা বিরক্ত হয়, অনেক সময় প্রতিবেশীর মধ্যে ঝগড়াও হয়, আপনি কি রান্না করছেন এরকম দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ যে করছে সে তো জানে যে একটু পরে সুস্বাদু হয়ে যাবে, তখন সেটা খাওয়া যাবে। সে তখন বলছে যে এটা আমার খাদ্য, আপনি কেন করছেন? সেরকম তার মানে এটা তোমার সাইকোলজিক্যালি হতে পারে, কোনো ডিজিজ কন্ডিশন হতে পারে, এটাকে বলে ডিজসমিয়া। আর যদি একটা সাইডে ব্লক থাকে কোনো কারণে, বা একটা সাইডে ড্যামেজ থাকে, নার্ভ ড্যামেজ হতে পারে, তাহলে পরে সেখানে একদম ঘ্রাণ পাওয়া যাবে না, সেটাকে বলছে অ্যানোসমিয়া। আবার ওই যেটা বললাম ডিজসমিয়া, মানে প্যারোসমিয়াও এটাও বলা যায়। প্যারোসমিয়া ভুল হলো, প্যারোসমিয়া যেটা পারভার্টেড স্মেল পাওয়া যায় সেটা। এখন এইরকমভাবে তোমার, এবং তার কি কারণ সেগুলো বইয়ে দেওয়া আছে, এগুলো নিয়ে তোমরা পড়ে নেবে। বুঝতে পেরেছো? আমার দু চারটা ভুল হয়, সেটা যে সাবধান থাকবে। আমার কাছ থেকে যারা ক্লাস করবে তারা একটু সাবধান থাকবে, কারণ আমি যা বলবো অর্ধেক বিশ্বাস করবে, অর্ধেকটা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। প্রত্যেকটা লেকচার ক্লাসও আমার যারা ক্লাস করেছো তার প্রত্যেক বইটা পড়ো না, পড়ে ভুল ধরতে পারো না কোনো জায়গায়, না ভুল ধরবে তাহলে বুঝতে হবে তুমি বইটা খুলেছিলে। আমারও কিছু শেখা হবে শেষটায় বুড়া বয়সে। হ্যাঁ, কাজেই তোমার এটা পড়া ভালো। পড়ে যদি বলো যে হ্যাঁ স্যার আপনি ওইটা ভুল বলেছেন, তাহলে পরে দেখা যাচ্ছে তাহলে দুইজনেরই শিক্ষায় কিছুটা উন্নতি হয়। আমার কথা বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, আমি বলে গেলাম, আমার ভুল হতে পারে। তাহলে এইভাবে তুমি টেস্টগুলো করবে। তাহলে প্রথমে কি করবে, তার হিস্ট্রিটা নেবে, ঘ্রাণটার কোনো অসুবিধা আছে কিনা, তারপর দেখবে নাকে কোনো ডিসচার্জ আছে কিনা। এটাই হলো। তারপরে প্রথমে ইন্সপেকশন করে নেবে, দেখবে যে দু সাইডের
মানে সেপ্টামটা ঠিক জায়গায় আছে কিনা, আর দু সাইডে নেয়ার্সের কীরকম মিউকাস মেমব্রেনের কী অবস্থা, কোনো সিক্রেশন আছে কিনা এটা দেখে নেবে, বা কোনো পলিপ আছে কিনা এটা গ্রোথ দেখে নেবে। তারপরে কি করবে, তাকে বলে চোখ বন্ধ করতে, তুমি দূর থেকে নিয়ে আসবে, তাকে বলতে স্নিপ করতে। সে মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে পারবে দুটোতেই, যদি একটা সাইডে না হয় তারপরে একটা সাইডে বলবে যে না আমি একটা সাইডে আমি পাচ্ছি না। হ্যাঁ, এইভাবে তোমার টেস্টটা হবে। তার জিজ্ঞাসা করে কোনো ঘ্রাণ পেয়েছেন কিনা, বললো পেয়েছে। তারপর বলছি দু নাকি সমান কিনা, বলে সমান আছে। তারপরে এর প্রকৃতিটা কীরকম, যে এটা মিষ্টি প্রকৃতি, এইটা হলো তোমার টেস্টটা, এটা এবার পরিণত হবে। বুঝতে পেরেছো? অ্যানোসমিয়া প্যারোসমিয়া কী কারণে হয় এগুলো তোমার ক্লিনিক্যাল সাইডের বইয়েও দেওয়া আছে, এবং এর যে থিওরি যেটা পার্ট আছে সেটাতেও দেওয়া আছে। সেটা খুব বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ তোমাদের অন্যান্য সাবজেক্ট সবটাই তো পড়তে হবে এবং সবটাই জানতে হবে। এবার হচ্ছে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ যখন পরীক্ষা তোমার করতে হবে, তখন সেখানে সেকেন্ড ক্রেনিয়াল হচ্ছে অপটিক নার্ভ। বুঝতে পেরেছো? এটা হায়ার সেকেন্ডারিতে নিশ্চয়ই পড়ে এসছো। অপটিক নার্ভ পড়ে আসেনি? আলোক সংবেদী কোষ, বাংলা মিডিয়ামে যারা পড়েছে তারা নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, কি ধরনের কোষ আলোক সংবেদী হয়? হ্যাঁ, রড কোষ। আর কোন কোষ? ওইটা কোন লেয়ারে থাকে? রেটিনাতে থাকে। বুঝতে পেরেছো তো? তোমাদের হায়ার সেকেন্ডারি এটা নলেজ থেকে যথেষ্ট জানা আছে। তো সেই সম্বন্ধে ডিটেল অ্যানাটমিটা তোমাদের অ্যানাটমি বইও তোমাদের পড়তে হবে। তোমাদের আইবল বোধহয় আলাদা বোধহয় তোমাদের পড়ানো হবে বোধহয়। হ্যাঁ, তা সেটা তারপরে কিভাবে সেটা যাচ্ছে সেগুলো তোমাদের ফিজিওলজির ক্ষেত্রে তোমার জানতে হবে যে আলটিমেটলি গ্যাংলিয়ন সেলের যে অ্যাকশন সেগুলো হচ্ছে তোমার অপটিক নার্ভ তৈরি করেছে। তারপরে গিয়ে সেটা ডেকাসেশন হচ্ছে, অপটিক কায়াজম। তারপরে অপটিক ট্র্যাক্ট ল্যাটারাল জেনিকুলেট বডিতে শেষ হচ্ছে। ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে তোমার অপটিক রেডিয়েশন দিয়ে সেটা অক্সিপিটাল কর্টেক্সে পৌঁছাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এখন তার মানে কি এটা যে নার্ভ অফ ভিশন অথবা সাইট, তাহলে এর যে প্রথম যে অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন এবং কালার ভিশন। আর একটা আছে যে অনেক বই দেওয়া আছে যে এক্সামিনেশন অফ দি ফান্ডাস, এটাও করা যায় নন ইনভেসিভ প্রসেসে। তুমি অপথালমোস্কোপ দিয়ে তুমি দেখতে পাবে। বুঝেছো তো? এবং তোমাদের তিনটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন। এই অ্যাকুইটি ভিশনের মধ্যে আবার ডিস্টেন্ট ভিশন, নিয়ার ভিশন আছে। বুঝলি তো? অনেক লোক আছে যে কাছের লেখাটা খুব কাছের লেখাটা পড়তে পারে, দূরেরটা পড়তে পারে না। এরকম দেখবে অনেকেরই চশমা আছে, কাছের লেখাটা সে পড়তে পারে কিন্তু দূরেরটা পড়তে পারে না। সেটাকে বলছে কি, কাছেরটা যখন দেখতে পারে সেটাকে বলছে নিয়ার সাইটেডনেস। তার মানে নিজে দেখে দূরের জিনিসগুলো করতে পারছে না, ভালো করে পড়তে পারে না। যে বাসের নাম্বার দূর থেকে আসছে সেটা বুঝতে পারে না, কাছেরগুলো তাও বুঝতে পারে কিন্তু দূরেরটা বুঝতে পারে। তাহলে সেটা হচ্ছে নিয়ার সাইটেডনেস, সেটাকে বলে মায়োপিয়া। আর কারো ক্ষেত্রে আছে কাছের জিনিসটা তো ভালো বুঝতে পারে না কিন্তু দূরের জিনিসটা বুঝতে পারে। হ্যাঁ, ফার সাইটেডনেস সেরকম বলে, সেটা হাইপারমেট্রোপিয়া বলে। এবং এটার জন্য সেই থিওরি আছে, সেটা তোমাদের ফিজিওলজির টেক্সটে দেওয়া আছে। সেগুলো সমস্ত তোমরা ওগুলো পড়বে এবং একবার দুবার পড়লে পরেই এটা বুঝতে পারবে। এবং হায়ার সেকেন্ডারি কোর্সে ওইগুলো ছিল, তোমাদের হায়ার সেকেন্ডারি কোর্সে ওইগুলো ছিল না? হ্যাঁ, ছিল। এই জন্য ফিজিওলজি সাবজেক্ট হয়তো কালক্রমে এভাপোরেট করে যাবে, কারণ যখন তারা জেনেই যখন আসছে তখন তাদের আর চর্বিত চর্পণ করে কি হবে। বুঝতে পারছো জিনিসটা? বারবার করে ওই যেমন গবাদি পশু যেমন চর্বিত চর্পণ করে, তাদের আর দরকার পড়বে না। সেরকম পরবর্তীকালে হয়তো সাবজেক্ট উঠেই যাবে, হতে পারে, এরকম সম্ভাবনা আছে। হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে তোমাদের ওই পুরনো বইও প্রয়োজনে খুলবে, দেখবে, পড়বে সেগুলো। এখন সেখানে যে অ্যাকুইটি অফ ভিশনের জন্য আবার যে নিয়ার ভিশন, ডিস্টেন্ট ভিশন সেটা আছে। ডিস্টেন্ট ভিশনের জন্য এই যে চার্ট আছে, এই যে ডিস্টেন্ট ভিশন চার্ট, এই যে এরকম চার্ট আছে, স্নেল চার্ট, SNELLEN, স্নেল চার্ট। এবং এই চার্ট আছে, সেই চার্টে সাহায্যে এটা তোমার টেস্ট করতে হয়। এটা টেস্ট করতে হলে পরে কী হবে, এখানে দেখো যে কতগুলো এখানে ইংরাজি অক্ষর দেওয়া আছে। হ্যাঁ, এবং তার গায়ে গায়ে তার কতগুলো সংখ্যা দেওয়া আছে, যেমন আছে 60, 36, 24, 18, 12, 9, 6 এরকম দেওয়া আছে। এগুলো দেখবে চশমার দোকানে এগুলো টাঙানো থাকে।
লোককে পরীক্ষার জন্য যারা আই স্পেশালিস্ট আছে অথবা যারা রিফ্র্যাকশনিস্ট আছে তারাই যথেষ্ট সাধারণ ক্ষেত্রে। হ্যাঁ, খুব রোগ টোগ হলে পরে তবে আই সার্জনের প্রয়োজন পড়ে। এখন রিফ্র্যাকশনিস্ট কোর্স চালু হয়েছে জানো তো, রিফ্র্যাকশনিস্ট তারা চশমা দিয়ে থাকে এবং তাতে কোনো অসুবিধা হয় না, ওদের ওইটা ভালোভাবে শেখা আছে। আরও কোনো ডিটেল জন্য তখন আই সার্জনদের কাছে যেতে হয় এবং সেখানে একটু পয়সা খরচা বেশি হয়, এটা তাদের বিদ্যার গভীরতা বেশি বলে তোমার টাকাও বেশি খরচা করতে হবে। সেই যাই হোক, তা এখন এটা এই যে লেখা আছে এটা সে 6 মিটার দূরে তাকে বসানো হয়। যদি 6 মিটার যদি দোকানের ডাইমেনশন না হয় তাহলে পরে মিরারের সাহায্যে সেটাকে রিফ্লেক্ট করে 6 মিটারে রাখা হয়। কনসেপ্টটা হচ্ছে 6 মিটার দূর থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলো কার্যক্ষেত্রে পরস্পর সমান্তরাল ধরা হয়, বুঝতে পেরেছো? 6 মিটার বা তারও দূরবর্তী কোনো বস্তু থেকে আগত রশ্মি, হ্যাঁ, আলোক রশ্মি কার্যক্ষেত্রে পরস্পর সমান্তরাল ধরা যায় এবং উইদাউট অ্যাকোমোডেশন, মানে অভিযোজন ছাড়াই তারা চোখের মধ্যে সেখানে ফোকাসড হতে পারে, রেটিনাতে ফোকাসড হতে পারে। এই ভিত্তিতে এটা রাখা হয়েছে, বুঝতে পেরেছো? 6 মিটার দূরে বসাতে হবে। আর এখান থেকে তাকিয়ে দেখবে, যেমন নর্মাল আই, যার ক্ষেত্রে ইমেট্রোপিক আই বা নর্মাল আইয়ের ক্ষেত্রে একটা চোখ দিয়ে সে 60 মিটার দূর থেকে এটা বুঝতে পারবে। 60 মিটার দূর থেকে এগুলোর অস্তিত্ব বুঝতে পারবে, কিন্তু এগুলোর যথাযথ বুঝতে পারবে না। যেমন অ্যাকুইটি অফ ভিশন, অ্যাকুইটি মানে হচ্ছে কি যথাযথভাবে যথাযথভাবে বোঝা, সূক্ষ্মভাবে বুঝতে পারে। সেটা হিয়ারিংয়ের হতে পারে, অন্য সেন্সেরও হতে পারে। অ্যাকুইটি অফ ভিশন, বুঝতে পারছো? সেই জন্য তার অ্যাকুইটি যে মানে 60 মিটার দূর থেকে একজন ইমেট্রোপিক আই সে ক্যাপিটাল এটা পড়তে পারে, সে এইগুলো ভালো পড়তে পারবে না। কাজে নর্মাল লোককে যদি 36 মিটার দূরে রাখা পাওয়া যায় তাহলে সেটা এটা পড়বে, ও এক্স এটা পড়বে, বুঝতে পারছো? আবার কোনো লোককে যদি সুস্থ লোককে যদি একটা চোখের দিয়েই 24 মিটার দূরে তাকে বসাও তাহলে পরে সে এ ও এক্স এইচ ভি টি এটা পড়বে, আর তার পরেরগুলোতে কনফিউজ করবে এবং সেইভাবে চার্টটা করা হয়েছে। কাজে 6 মিটার যদি দূরে থাকে তাহলে পরে তার ভিশন 6/6 হবে, মানে যত দূরত্বে বসানো হয়েছে ডিভাইডেড বাই শুড বি রেড বাই এ নর্মাল পার্সন, সেইভাবে রাখা হচ্ছে। কারণ এই মহাত্মা যে বসছে এ যদি 6 মিটার দূরে টেস্ট করায়, যে কোনো চোখে এইভাবে কভার করতে হবে, চোখটা বন্ধ করার দরকার নেই, কভার এই উপর থেকে উচ্চস্বরে পড়ে যাবে এই অক্ষরগুলো, হ্যাঁ, পড়ে যাবে, দেখবে 6/6 অবধি সে পারছে। যদি সে না পারে তাহলে পরে সেটা তারপর মনে করো হয়তো সে এই 12 অবধি পারলো, 9/6 পারছে না, তাহলে পরে 6/12 হবে এরকম। যদি 6 মিটার দূর থেকে এটা শুধু দেখতে পারে তাহলে পরে 6/60 হবে। যদি 6 মিটার দূর থেকে এটা না পারে তাহলে কি করতে হবে, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে চার্টের কাছে। অ্যাডুকুয়েট ইলুমিনেশন চাই এবং কন্ট্রাস্ট এখানে ভালোই আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কাজে সেক্ষেত্রে যদি 6 মিটার দূর থেকে 60ও না পড়তে পারে তাহলে কি করতে হবে, তাকে চার্টের কাছাকাছি নিয়ে যেতে হবে। মনে করো 2 মিটার দূর থেকে সে 60টা পড়তে পারবে, তাহলে 2/60, স্মল ডিটা সেখানে 2 হলো 2/60। যদি 1 মিটার দূর থেকে পারে তাহলে 1/60। যদি 1 মিটার দূর থেকেও না পড়তে পারে, কোনো চোখে পড়তে পারলো না, তখন তুমি কি করবে? তখন তুমি বলবে যে তাহলে এই চার্টে কাজ হবে না। তখন কাউন্টিং ফিঙ্গার, হ্যান্ড মুভমেন্ট বা ফিঙ্গার মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা বুঝতে পারছি কিনা, যদি সেটাও না পারে তাহলে পরে প্রয়োজনে অন্ধকার ঘরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আলো ফেলে দেখবে আলো বুঝতে পারছি কিনা। যদি আলো বুঝতে পারে তাহলে কোন সাইড থেকে টর্চটা ফেলা হচ্ছে সে পারসেপশন অফ লাইট, প্রজেকশন অফ লাইটটাও বুঝতে পারছে। এবং এমন হতে পারে যে পারসেপশন অফ লাইট আছে কিন্তু প্রজেকশনও বুঝতে পারছে না। আবার এমন হচ্ছে নো পারসেপশন অফ লাইট, কিছুই বুঝতে পারছে না। কিছুই যদি আলোর অস্তিত্বটাই যদি বুঝতে না পারে তাহলে পরে তার যদি সেখানে ক্যাটারাক্ট থাকে তাহলে পরে সেই লেন্সটাকে রিমুভ করে তাহলে সেক্ষেত্রে তার ভীষণ ফেরার সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ অনুভূতিটা তো অপটিক নার্ভ দিয়ে যাবে। কাজেই সেটা যদি তার একেবারেই অপটিক নার্ভটা যদি কোনো কাজেই না লাগে তাহলে পরে তার অপারেশন না করালেও চলবে, যে আপনি কেটে মেনে নিন এই অবস্থাটা। নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে তার অপারেশন অনেক সময় দেখা যায় কিছুটা ভীষণ ফিরে আসে, সেই জন্য অনেক সময় সার্জেনরা করে এবং লোক কিছুটা আংশিক হলেও উপকৃত হয়। কিছুই দেখতে পাচ্ছে না তার থেকে কিছুটা অন্তত বোঝা যায় এটা এরকম। এখন এটার ক্ষেত্রে এটা একটা জেনারেল টেস্ট, TCDC ESR যে কোনো রোগী করা হয়,
কাজে এটা একটা নন স্পেসিফিক টেস্ট। এখন যদি রিফ্র্যাক্টিভ এরার থাকে তাহলে পরে তার চশমা যদি থাকে তাহলে চশমা ছাড়া চশমা নিয়ে তারপরে সে দেখবে। যদি চশমা না থাকে, যদি গ্লাস না থাকে তাহলে পরে পিন হোলের মধ্যে দিয়ে দেখতে হবে। পিন হোলের মধ্যে দিয়ে দেখলে পরে এরার অফ রিফ্রাকশনটাকে অ্যাভয়েড করা যেতে পারে, করে তারপরে তোমার, বুঝতে পেরেছো? মানে এই যে ভিজুয়াল সিস্টেমের যে কোনো রোগেই এটা অ্যাফেক্টেড হতে পারে। এটা সবসময় রিফ্র্যাক্টিভ এরর দিয়ে হবে এমন কথা তো কোথাও লেখা নেই, বুঝতে পেরেছো? কাজেই এরর অফ রিফ্রাকশন আছে কিনা সেটা অ্যাভয়েড করবার জন্য যদি তার চশমা থাকে তাহলে চশমা ছাড়া এবং চশমা পরে কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা বুঝতে হবে। যদি চশমাও না থাকে বা কোনো লেন্স সিস্টেম না থাকে তোমার হাতে, তাহলে পিন হোল অ্যাপারচার, পিন হোল অ্যাপারচারের মধ্যে দিয়ে যদি দেখা যায় তারপরে তুমি সেটা বুঝতে পারবে। তাহলে তার মানে রিফ্রাকশনের জন্য যে এরারটা অ্যাভয়েড করে তারপর কি রিপোর্ট আছে তোমাকে সেটা দিতে হবে এবং সেভাবে উল্লেখও করতে হবে। এখন এখানে তোমাদের ক্ষেত্রে সাধারণত ওই যে প্রথমে যেটা বললাম এই পার্টগুলো তোমাকে টেস্ট করতে হবে। এটা হচ্ছে স্নেলের চার্ট। আর এই চার্টটা কিভাবে তৈরি হয়েছে, এবং আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে যদি মিনিমাম 1 মিনিট না হলে পরে দুটো সেপারেট বিন্দুকে পৃথকভাবে চেনা যায় না। এটা সবারই অভিজ্ঞতা আছে। আমরা যখন রাত্রিবেলা দাঁড়িয়ে থাকি, কোনো হাইওয়ে দিয়ে লাইট আসছে, প্রথমে দেখবে একটা লাইট মনে হয়, যখন কাছে আসে তখন দেখা যায় দুটো লাইট আছে। তার মানে কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের কম হয়ে গেলে পরে দুটোকে পৃথক বিন্দু বলে চেনা যাচ্ছে না। এটা সাধারণত 1 মিনিট অ্যাঙ্গেল হয় যে কোনো চোখের ক্ষেত্রে, 1 মিনিট অ্যাঙ্গেল, বুঝতে পেরেছো? এখন এটা এরকমভাবে তৈরি করা আছে, মনে করো এখানে এই যে এটা টোটালি হচ্ছে 5 মিনিট, আর তার প্রত্যেকটা যে পার্ট সেটা 1 মিনিট করে আছে, যার ফলে তুমি এই যে ট্রান্সপারেন্সি বা হোয়াইটনেসটা তুমি সেপারেট করতে পারবে, তবেই তো তুমি তার অবয়বটা তোমার পরিষ্কার হবে। যেমন দূরবর্তী জায়গায় একটা গাড়ি আসছে, দেখবে প্রথমে একটা লাইট, যখন কাছে আসবে তখন দেখবে দুটো লাইট। এটা সবারই অভিজ্ঞতা আছে। তার কারণ হচ্ছে যে মিনিমাম একটা অ্যাঙ্গেল চাই, তাহলে পরে দুটোকে বিন্দুকে পৃথক করে যাবে না, বুঝতে পেরেছো? মানে তোমার সেটা হচ্ছে যে চোখের মধ্যে যে অপটিক্যাল সেন্টারে ওই অ্যাঙ্গেলটা তৈরি হবে, ওই ভিজুয়াল অ্যাঙ্গেলটা তো মিনিমাম 1 মিনিট। এইভাবে চার্টটা এইভাবে তৈরি করা হয়েছে সেইভাবে। এখন যাদের অক্ষর জ্ঞান হয়নি কোনো কারণে, বুঝতে পেরেছো তো, এখনো মানে আমাদের লোক মানে 2000 সাল পার হয়ে যাওয়ার পরও আমাদের দেশে এখনো অক্ষর জ্ঞানহীন লোক পাওয়া যায়। সে তাদের ক্ষেত্রে এই চার্টটা উত্তর দিতে পারবে না। সেই জন্য তাদের সি চার্ট আছে। সি চার্ট কোন জায়গাটা একটা ওপেন করেছে সেভাবে অ্যাঙ্গেলের সিস্টেমটা করা আছে, বড় সি ছোট সি এরকমভাবে কোন দিকে অ্যাঙ্গেলের সেটা ওপেনিং করেছে সেটা, বুঝতে পেরেছো? এইভাবে তোমার এটা হচ্ছে ডিস্টেন্স ভিশনের চার্ট। আর তারপরে এটা হচ্ছে নিয়ার ভিশনের চার্ট। এটা হচ্ছে প্রিন্টার্স পয়েন্ট সিস্টেম, এবং এখানে তোমার কতগুলো দেওয়া আছে, এই যে এখানে এই যে হ্যাঁ N6 N8 এরকমভাবে সে এই যে ভিন্ন ভিন্ন ভাষায় দেওয়া আছে, গুজরাটি, কানাডা, এই সমস্ত, হ্যাঁ মারাঠি, তেলেগু, উড়িষ্যা, এটা হচ্ছে আসামি। আচ্ছা, এটা বাংলায় দেওয়া নেই বোধহয়। হ্যাঁ এখানে বাংলাটা বোধহয় দেওয়া নেই, আসামি দেওয়া আছে এখানে, হ্যাঁ মারাঠি, ওড়িয়া, এখানে যে হ্যাঁ এই যে, তাহলে এখানে দেওয়া নেই। এখানে যদি দেওয়া না থাকে তাহলে পরে তোমার এই ক্ষেত্রে, কারণ এখন তো আর বাঙালি আমি ছাড়া আর পশ্চিমবঙ্গে আর কেউ নেই, সবই ইংরেজি জানে সবাই, কাজে তারা শুধু ইংরেজিটাই করবে। আমার জন্য ওই ক্ষেত্রে এটা চলবে না, আমি জানি না, আমার ক্ষেত্রে এই চার্ট চলবে না। কিন্তু সেই ক্ষেত্রে একটা রিডিং ডিস্টেন্স থেকে মনে করো 20-25 সেন্টিমিটার দূর থেকে সে পড়ে যাবে, যেটা মিনিমাম যেটা পড়তে পারে এটা পয়েন্ট সিস্টেম, প্রিন্টার্স পয়েন্ট, মানে ছাপাখানার লোকেরা এই নাম্বার শুনলে দেখলে বুঝতে পারবে সে কোনটা দেখতে পায়, তাহলে সেই চোখে সেই রিপোর্টটা হবে, এবং দুটো চোখে আলাদা করে সেই রিপোর্টটা সে দেখবে। এইভাবে এটা হচ্ছে নিয়ার ভিশনের জন্য। আর তোমার হচ্ছে কালার ভিশন, আর হচ্ছে অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন। ফিল্ড অফ ভিশন কী করে করতে হবে সেটা বোঝার আগে তোমাদের এর উপর একটু পরীক্ষা করেছি, একটু বৃথা বসবে না, তুমি একটু ওই পাশে ঘোরো, না হ্যাঁ ওই দিকে মুখটা পাশে ঘোরো, হ্যাঁ এই যে এই ডিস্টেন্স 6 মিটার ধরে নাও, হ্যাঁ তাহলে এই যে তোমার দেখতে পাচ্ছ তো, তুমি একটা চোখ কভার করো,
তাকিয়ে থাকো, কিন্তু চোখ জোর বন্ধ করতে হবে না, তাকিয়ে থাকবে কভার করে। হ্যাঁ, এবার উপর থেকে পড়ে যাও। তার মানে 6 মিটার যদি ডিস্টেন্স হয় তাহলে পরে 6/6 এর হলো। আবার আবার অন্য অন্য চোখে করো। হ্যাঁ, উপর থেকে পড়ে যাও, উচ্চস্বরে পড়ে যাও, যাতে সেসব শেষ ব্যক্তি অব্দি শুনতে পায়। হ্যাঁ, পড়ে যাও। হ্যাঁ, তাহলে পরে রিপোর্ট দেওয়া হবে কি, রাইট আই 6/6, লেফট আই 6/6। দেখবে এরকম রিপোর্ট আউটডোরে সমস্ত এগুলোতে আসবে। হ্যাঁ, তার মানে যে এর চোখের কোনো রোগ থাকবে না এমন কিন্তু কোনো কথা নেই, না এরকম চোখের রোগ থাকতে পারে, কিন্তু তার এইটা আছে। এখন মনে করো এ বুঝতে পারছে না, 6 মিটার দূর থেকে এ বুঝতে পারছে না, তখন কি করবে? তখন সে এগিয়ে আসবে। তোমার চশমা নেই তো কোনো? হ্যাঁ, চশমা নেই। আর যাদের মায়োপিয়া আছে, এমন কারো আছে চশমা? তোমাদের কারো মায়োপিয়া আছে তোমার? হ্যাঁ, এই কারো আছে মায়োপিয়া, কাছের, হ্যাঁ, দেখতে অসুবিধা হয়, এরকম কেউ আছে? কেউ তোমার আছে? এই শোনো, হ্যাঁ, তুমি এবার রেস্ট নাও, ওই মহাত্মাকে সুযোগ দাও। এই তুমি 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 একটু আসো, চশমা পরে চশমা ছাড়া। হ্যাঁ, আরে তুমি এটা ফিজিওলজি ক্লাস। হ্যাঁ, চশমাটা খুলে টেবিলের উপর রাখো যাতে না ভেঙে ভেঙে যায়। হ্যাঁ, এবার কোন চোখে তোমার অসুবিধা? দুই চোখে সমান অসুবিধা আছে, তাহলে একটা চোখ কভার করো। হ্যাঁ, উপর থেকে পড়ে যাও। হ্যাঁ, জোরে পড়ে যাও। কিছু দেখতে পাচ্ছ না? ও, তাহলে পরে তুমি এগিয়ে আসো, এগিয়ে আসো। ওইটা না, তুমি এমনি এমনি আসো না। হ্যাঁ, এটা বন্ধ করো। হ্যাঁ, উপর থেকে পড়তে পারছো? হ্যাঁ, তাহলে এখান থেকে তাহলে 2 মিটার ডিস্টেন্স আছে, তাহলে এক্ষেত্রে 2/6। এবার অন্য অন্য চোখে দেখি। হ্যাঁ, এটা পড়তে পারছো? XAU, কাজে 2 মিটার থেকে এটা পড়েছে, কাজে আমার উচিত 6 মিটার থেকে পরীক্ষা করানো। যাই হোক, তাহলে সেখানে 2/XAU যখন পড়তে পারছে 2/24 এরকম তার রিপোর্ট হবে। এবার বুঝতে পারছো? এখন যদি 1 মিটার থেকেও দূরে পড়তে না পারে, চার্ট দিয়ে কি হবে? তখন তার ফিঙ্গার কাউন্টিং দেখবে, ওখানকার সার্জেনরা বলছে ফিঙ্গার কাউন্টিং, কটা আঙুল বলুন, এরকম ভাবে। তাতে যদি বুঝতে না পারে, তবে আমি হাতটা এভাবে সরাচ্ছি, কোন দিকে, উপর নিচে না বরাবর, সেরকম ভাবে উত্তর দিতে পারছে কিনা সেসব বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাকুইটি অফ ভিশনের টেস্ট হলো, নিজেরা করবে। এবার নিজেরা করে সেরকম ভাবে তাকে একটা চোখ কভার করে তাকে 6 মিটার দূরে বসিয়ে উচ্চস্বরে পড়ে যাবে এবং সেভাবে রিপোর্ট দেওয়া হবে। তাহলে তুমি যখন এসে তুমি, তাহলে পরে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বসো, তাহলে এটা হচ্ছে ডিস্ট্যান্স ভিশন হলো। এবারে এইটা পড়ো। এই জি ইংলিশ, তুমি একটা চোখ কভার করো এবং ডিস্টেন্সে, নর্মাল ডিস্টেন্স যেখান থেকে রিডিং ডিস্টেন্সে তুমি পড়তে পারো কিনা দেখো, কোন লাইনে পড়তে পারো। হ্যাঁ, এটা পড়তে পারছো? কোনটা পড়তে পারছো? হ্যাঁ, এটা পড়তে পারছো? হ্যাঁ, তার মানে শুধু, এবং এখানে লেখা আছে ওই যে N24 ইন ভার্চুয়াল, এটা পড়তে পেরেছো তো? উপরটা পড়তে পেরেছো না? তাই এটা পড়তে পারছো, ইজ ভার্চুয়ালি এভরিওয়ান ওভার, এটা লেখা আছে। তাহলে পরে এখানে হবে তোমার, এটা হচ্ছে রাইট সাইডে নিয়ার ভিশনের ক্ষেত্রে N24। আবার বাচকটা করো। হ্যাঁ, ধরো তুমি। হ্যাঁ, এবং এগুলো অ্যাডিকুয়েট ইলুমিনেশন কত আছে না আছে এগুলো অন্য বইয়ে দেওয়া আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে হ্যাঁ একদম উপরটায় পড়তে পারছো, নিচের গুলো পড়তে পারছো। তার মানে এই চোখের ভিশনটা সেখানে নিয়ার ভিশনের ক্ষেত্রে বেটার আছে। হ্যাঁ, তোমার কি এক্ষেত্রে সুবিধা হয়? হ্যাঁ, সুবিধা বেটার মনে হয়। হ্যাঁ, সেই, তাহলে পরে এটা হচ্ছে রিপোর্টটা সেরকম থাকবে। হ্যাঁ, এবং এই যে এখানে তোমার ক্রেনিয়াল নার্ভের টেস্ট হিসাবে যতটা দরকার ততটা এখানে, কারণ এগুলোর জন্য আলাদা সিস্টেম রয়েছে তোমাদের এডুকেশনের। সেটা পরপরে এমবিবিএস পাস করার পরে কি যারা আই স্পেশালিস্ট হবে তারা এগুলো ডিটেল জানবে, এই করবে। তাহলে এটা যে অ্যাকুইটি অফ ভিশন। ফিল্ড অফ ভিশন কি? ফিল্ড অফ ভিশন মনে করো যে তোমার প্রত্যেকেই কোনো একটা বস্তু দেখে যদি একটা চোখ কভার করো,
দেখবে যেই বস্তু তুমি ফিক্স করছো সেটা তো দেখছোই, তার সঙ্গে যে সারাউন্ডিং যে এরিয়াটা পাচ্ছ সবটা মিলেই হচ্ছে তার ফিল্ড অফ ভিশন। বুঝতে পারছো? তাহলে এই চোখ যদি কভার করি আমি, তাহলে আমি যে পিটুইটারি ওটা গ্ল্যান্ডটা দেখছি, শুধু পিটুইটারি গ্ল্যান্ডটা দেখছি না, তার সংলগ্ন যে এরিয়াটা দেখছি সবটা মিলেই হচ্ছে তার ফিল্ড অফ ভিশন। বুঝতে পারছো? সেটা নানা রকম কারণে ব্যাহত হতে পারে। ফিল্ড অফ ভিশন ব্যাহত হবে কেন? ফিল্ড অফ ভিশন ব্যাহত হবে কি কারণে? সাধারণ বুদ্ধিতে কি বোঝে, কি বোঝে? তার মানে যেখান থেকে অনুভূতিটা উৎপত্তি হচ্ছে, কোথা থেকে? রেটিনাতে উৎপত্তি হচ্ছে। কাজে রেটিনা থেকে একদম তার যে টার্মিনেশন অক্সিপিটাল কর্টেক্স, যে কোনো জায়গায় যদি কোনো লিশন হয় তাহলে সেটা ফিল্ডে রিফ্লেক্টেড হবে। এবার বুঝতে পারছো তো? এটা যে কোনো সেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তোমার যদি পেন সেন্সেশন যদি একটা জায়গায় অ্যাফেক্টেড হয়, তাহলে সেটাকে তুমি ধরে নিতে পারো যে পেরিফেরিতেও হতে পারে, বা সেটার যে কানেকশন সেটাতেও হতে পারে। ঠিক এরকম। তার মানে এই ভিজুয়াল পাথওয়ের যে কোনো জায়গায় ডিফেক্ট এটা হতে পারে, এবং এটা ফিল্ড অফ ভিশন টেস্ট করতে হবে। তাহলে ফিল্ড অফ ভিশন টেস্ট করার জন্য ইনস্ট্রুমেন্টাল পেরিমেট্রি আছে নিখুঁতভাবে করার জন্য, আর এখানে সাধারণত কনফ্রন্টেশন পেরিমেট্রি, মানে নর্মাল লোকের সঙ্গে এদের সঙ্গে কম্পেয়ার করে দেখতে হবে। কনফ্রন্টেশন পেরিমেট্রি করলে পরে দেখতে হবে যে তুলনা করে তার কোনো রকম আছে কিনা, ফিল্ড ডিফেক্ট আছে কিনা। তাহলে কী করে করতে হয়? যে আমি এর বরাবর বসলাম, এখন এখানে 1 মিটার বা 1/2 মিটার হ্যান্ডশেকিং ডিস্টেন্স, হ্যাঁ এই মোটামুটি যা ডিস্টেন্স আছে এটাতে কাজ হবে। তখন মনে কর কনফ্রন্টেশন পেরিমেট্রি। তার ফলে এখানে একটা কোণ আছে, এর একটা কোণ আছে, আমার একটা কোণ আছে, কাজেই দুজনের হাইট সমান হওয়া উচিত, আইটা সেম লেভেলে থাকবে। এবং সেক্ষেত্রে এর যদি রাইট আই করতে হয় তাহলে সে লেফট আইটা এরকমভাবে বন্ধ করবে, আর আমি হ্যাঁ বন্ধ করো, হ্যাঁ এভাবে করতে পারো, বা এভাবে করলে আরও ভালো, তাহলে অবস্ট্রাকশনটা কম হবে। হ্যাঁ করবে। আর এর ক্ষেত্রে রাইট আই করছে, আমার ক্ষেত্রে লেফট আই আমি করবো। এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে, একদম মাথা টাথা কিছু নাড়াবে না। আমি দূর থেকে আঙুলটা নিয়ে আসবো, যখন আপনি দেখতে পাবেন তখন বলবেন যে দেখতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছেন? এই যে দুজনের ঠিক মাঝামাঝি ডিস্টেন্সে রাখছি, আমার চোখের দিকে তাকিয়ে থাকো, অন্য দিকে তাকাবে না। এখন আঙুল তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? পাচ্ছ? এবার পাচ্ছ? আঙুল দেখতে পাচ্ছ? আমার দিকে তাকিয়ে থাকো, মাথা নাড়াবে না, গলা নাড়াবে না। হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ। এবার ঠিক দুজনের মাঝামাঝি থাকতে হবে আঙুলটা, আমার চোখে তাকিয়ে থাকো, দেখতে পাচ্ছ? এখন পাচ্ছ? পাচ্ছ? এই দুজনের মাঝামাঝি রেখেছি আমি, মাঝামাঝি রাখতে হবে। এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকো, যখন দেখতে পাবে বলবে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? পাচ্ছ? এবার এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। এই যে মাঝখানে যে আনছি কোনো জায়গায় দেখতে না পাচ্ছ না, এরকম হচ্ছে না তো? হ্যাঁ সব দেখা যাচ্ছে। তাহলে এরকমভাবে আমি হরাইজন্টালি আর ভার্টিক্যালি করলাম, তুমি অবলিকলিও নিতে পারো। তাহলে পরে এই ক্ষেত্রে আমার সঙ্গে পরীক্ষা করছে, তাহলে এখানে কি কি প্রিকশন নিতে হবে দেখতে হবে, এই যেন মাথা না নাড়ায়। হ্যাঁ, এবং এক দৃষ্টি আমার চোখ দিকে চোখেই তাকিয়ে থাকবে, না হলে তো গন্ডগোল হবে। এবং দুইজনের মাঝখানে যেন থাকে। এর একটা আইবলের মানে এর যে ফিল্ডের একটা শঙ্কু, আমার একটা শঙ্কু, তাই শঙ্কু দুটোর যেন বেস যদি সমান হয় তাহলে পরে মাঝ বরাবর রাখতে হবে, আগু পিছু রাখলে হবে না। আগু পিছু রাখলে পরে হয় আমি দেখবো, ও দেখতে পাবে না, বা ও দেখতে পাবে, কারণ আমার সঙ্গে কম্প্যারিজন হচ্ছে। কম্প্যারিজন করে এটাকে ফিঙ্গার পেরিমেট্রি বলে, বা কনফ্রন্টেশন পেরিমেট্রি বলে। এভাবে করে তুমি বুঝতে পারবে। আবার ওই চোখটা যখন করবে তুমি এবার ডান চোখটা বন্ধ করো। হ্যাঁ এভাবে। হ্যাঁ আমি এই দেখো, ও বা চোখটা বন্ধ খুলে রেখেছে, আমি ডান চোখটা দিয়ে দেখছি, এক দৃষ্টি আমার চোখের দিকে তাকিয়ে থাকো, এবং দুজনে ঠিক মাঝখানে রাখছি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এক দৃষ্টি তাকিয়ে থাকে, এক দৃষ্টি তাকিয়ে থাকো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাচ্ছ? পাচ্ছ? এক দৃষ্টি উপর তাকিয়ে থাকো, পাচ্ছ? এক দৃষ্টি আমার চোখে তাকিয়ে থাকো, পাচ্ছ? তাহলে পরে আমার ধরে নিতে হবে আমি নর্মাল আছি, মিড পয়েন্ট অফ দি গেজ নিয়ে আসা উচিত, কারণ মাঝখানেও কিছু ডিফেক্ট থাকতে পারে। তবে এটাতে গ্রস ডিফেক্ট থাকলে সেখানে পাওয়া যায়, মানে হেমিয়ানোপিয়া বা কোয়াড্রানোপিয়া এরকম ধরনের বড় লিশন হলে পাওয়া যায়। স্মল যেখানে ভিজুয়াল স্কোটোমা এভাবে ডিটেক্ট করা যায় না, স্কোটোমা হিসেবে ডিটেক্ট করা যায়। বুঝতে পারছো তো? যেমন আমাদের ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট আছে। ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু কাকে বলে? এটা হায়ার সেকেন্ডারি কোর্স। অন্ধবিন্দু কাকে বলে?
ফিজিওলজিক্যাল, হ্যাঁ রেটিনার, হ্যাঁ কি কোন জায়গায় লাইট পড়লে? নার্ভ হেড, অপটিক নার্ভ হেড, বুঝতে পেরেছো? অপটিক নার্ভ যেখান থেকে বেরোচ্ছে, অপটিক নার্ভ হেডের উপরে, ওখানে তো কোনো রিসেপ্টার নেই, বুঝতে পেরেছো? রিসেপ্টার পড়লো, তারপরে বাইপোলার সেল, সেখান থেকে গ্যাংলিয়ন সেল, গ্যাংলিয়ন সেলের অ্যাকশনগুলো একটা জায়গায় পোলের, যেটা যে পোস্টিরিয়র পোলের জাস্ট মিডিয়ালি, এটা হচ্ছে অপটিক নার্ভ হেড, সেখান দিয়ে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে অপটিক নার্ভ হিসেবে দুটো আসছে, তার মধ্যে মিডিয়াল সাইডের ফাইবারগুলো ক্রস করছে, ল্যাটারাল সাইডটা ক্রস করছে না। উদ্দেশ্য হচ্ছে দুটো ফিল্ড, রাইট সাইডের ব্রেন দুটোরই লেফট সাইড দেখবে, ফিল্ডের লেফট সাইডের ব্রেন দুটোরই রাইট সাইড দেখবে, এইভাবেই নেচার তৈরি করে রেখেছে। আমাদের টাচের ক্ষেত্রেও সেরকম, রাইট সাইডের ব্রেন লেফট সাইডের ক্ষেত্রে সেন্সেশন নিচ্ছে, লেফট সাইডের ব্রেন রাইট সাইডের ক্ষেত্রে সেন্সেশন নিচ্ছে। এটার নিশ্চয়ই কোনো উপকারিতা আছে, যাতে আর কি কোনো জায়গায় লিশন হলে পরেও সেখানে কিছুটা কম্পেনসেশনই বা কিছু একটা ব্যাপার আছে, বেনিফিট আছে। নেচার যেটা করেছে সবসময় সেটা নিখুঁত পর্যায়ে নিয়েছে। এখন এখানে এই টেস্টে তোমার ব্লাইন্ড স্পট বুঝতে পারবে না, খুব ছোট বলে, বুঝতে পেরেছো তো? আমাদের চোখের যে সেটা করলে বোঝা যায়, সেটা এমনি পরীক্ষা করলে বোঝা যায় যে সেখানে ব্লাইন্ড স্পট আছে। এই জন্য সেপারেটলি দুটো চোখেই করতে হবে। একটা চোখ যদি নর্মাল থাকে আর একটা চোখে যদি স্মল লিশন থাকে, তাহলে তো রুগী বুঝতেই পারবে না যে তার ব্লাইন্ড স্পট আছে। যেমন আমরা জানি না ব্লাইন্ড স্পট আমাদের আছে কিনা, টেস্ট করলে সবে সেটা বেরোবে, টেস্ট করলে কী করবে সেটা। তার মানে ল্যাটারাল সাইডে ফিল্ডটা রাখলে পরে যদি আসে, তাহলে পরে দেখবে যে সেখানে পাওয়া যাবে না। এই তোমার এইটা দাও, খাতাটা দাও, পেনটা দাও। তোমাদের দেখবে ফিজিক্সের বইয়ে এরকম ছবি দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে। এই যে মনে করো এখানে তোমার এই যে এটা হচ্ছে একটা সার্কেল থাকলো, আর কিছুটা দূরে একটা ক্রস রাখলাম। এখন আমি মনে করো এইটা আমি ল্যাটারাল সাইডে রাখবো। এখন আমি যদি এটা, এই যে আমি এখান থেকে এই যে ক্রসটাতে আমি ফোকাস করছি, এই যে ফোকাস করছি, ফোকাস করে আমি যখন এটা নিয়ে আসছি, তখন এই জায়গা থেকে আমার এই সার্কেলটা, সলিড সার্কেলটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। আবার যখন কাছাকাছি নিয়ে আসছি, তখন সেটা আবার গোচরে আসবে। এই যে এখন আবার গোচরে এলো, বুঝতে পেরেছো? বুঝতে পারছি জিনিসটা কি বলছি? যে একটা টেম্পোরাল ফিল্ডে রাখতে হবে সেই চোখে। এভাবে আমি দেখেছি, এটা একটা সলিড সার্কেল আর একটা ক্রস, এবং আমি এটা লেফট আই আমার করছি। তাহলে এখানে আমি যখন এখানে দূর থেকে আনছি, এটা ফিজিক্সের বই দেখবে ছবি দেওয়া আছে, এটা কাছে যখন নিয়ে আসছি, তা এখন আমার ডিসঅ্যাপিয়ার করে গেছে। তার মানে সেই সার্কেলের এটা আমার ব্লাইন্ড স্পটে পড়েছে, অপটিক নার্ভ হেডে পড়েছে। এবার আমি আরও নিয়ে আসছি, আরও কাছে যখন নিয়ে আসছি, তখন আবার গোচরে আসছে। তার মানে কি, তখন সেক্ষেত্রে অপটিক নার্ভ পড়ছে না, বুঝতে পেরেছো? তাহলে এটা তুমি বুঝতে পারছো। কাজে আমার, তার মানে কি আমার লেফট সাইডে নিশ্চয়ই রেটিনাতে কোনো একটা জায়গায় আছে অন্ধবিন্দু, যেটা দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের কি কোনো চৈতন্য আছে সেই সম্বন্ধে? কারণ অন্য চোখ সেটাকে কভার করে দিচ্ছে, বুঝতে পারছো? সেরকম একটা চোখের রোগের জন্যও তো স্কোটামা হতে পারে, তারপরে আরেকটা চোখের যদি ভীষণ পারফেক্ট থাকে, তাহলে পরে সেটা তার এসে আসবে না, অনুভূতির জন্য নাও হতে পারে। এর জন্যই দুটো ক্ষেত্রে চোখকে এটা সেপারেটলি পরীক্ষা করতে হবে। এবার বুঝতে পারছো জিনিসটা? এবার পড়ে নেবে। এই যে তোমার এখানে এই যে ইশিয়ারা টেস্ট ফর কালার ডেফিসিয়েন্সি, ইশিয়ারা চার্ট, এগুলো বলে সিউডো আইসোক্রোমাটিক প্লেটস, সিউডো আইসোক্রোমাটিক। যেমন মনে করো যে, এবং এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা প্রচণ্ড ভাইটাল। এটা চার্ট না থাকলে পরে এটার মূল্য কমে যায়। এই চার্ট না হলে পরে তুমি ডায়াগনোসিস করতে পারবে না। এখন এটা হচ্ছে যে সাধারণত দু চোখেই সাধারণত একসঙ্গে করা হয়, বা সেপারেটলি তুমি করতে পারো। যেমন এটা যদি তুমি মনে করো তুমি একটা চোখ কভার করে, এটা কি লেখা, কত লেখা আছে? 12। এখানে কত লেখা আছে? 6। এখন এটা তুমি কম্পেয়ার করে দেখবে এটার সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে চার্টের সঙ্গে মেলাবে যে এর ক্ষেত্রে রেড গ্রিন ব্লাইন্ডনেস হলে পরে সে কী পড়তো, সেটা করতে পারবে। যেমন এখানে যে চার্ট, এখানে যে এটা এখানে দেখো তো কত নম্বর লেখা আছে, এটা কত না, হ্যাঁ 10, আর এটা 11। এখানে চার্টের সঙ্গে মেলাতে হবে। এই যে এই যে নর্মাল রেড দেম অ্যাজ 2, কোনটা কালা আছে 2, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ নাম্বার 10, আর 97 নাম্বার 12, আর 45 নাম্বার 13 এটা দেওয়া আছে।
এখানে নাম্বার 25, এখানে হচ্ছে 96 পড়েছে, এটা হচ্ছে নর্মাল, বুঝতে পেরেছো? তারপরে কিন্তু কোনো কোনো জায়গায় এবং সেটা অন্য 25, এটা হচ্ছে ইন পোটানোপিয়া অ্যান্ড স্ট্রং পোটানোম্যালিয়া, এটা হচ্ছে নাম্বার 26 পড়বে, 96 পড়তে পারবে না। তার মানে কি এটা তার এটা ডিফেক্ট আছে। এখন এটা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এটাই কমন, এটা এক্স লিঙ্কড রিসেসিভ, এগুলো থিওরি পার্ট, এগুলো বই থেকে পড়ে নেবে। এটা হচ্ছে সিউডো আইসোক্রোমাটিক প্লেটস, এছাড়াও হোমসগ্রেনস উল অথবা অন্যান্য যে টেস্টগুলো আছে সেগুলো তোমার টেস্ট বই থেকে পড়ে নেবে। কালার ভিশন, এই কী কী টেস্ট আছে, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভের কী কী টেস্ট আছে, কী কী টেস্ট বললাম? হ্যাঁ, অ্যাকুইটি, বই দেখে বলো, হ্যাঁ বই দেখে বলো, ভিজুয়াল অ্যাকুইটি, ফিল্ড অফ ভিশন এবং কালার ভিশন, বুঝছো? তাহলে ভিজুয়াল অ্যাকুইটি এর উপর টেস্ট করো। এবার একটা চোখ কভার করবে, এরকমভাবে কভার করবে, বন্ধ করবে না, বন্ধ করলে পরে খানিকক্ষণ ভিশনটা নর্মাল ভিশন ফিরতে দেরি হয়, এই জন্য এরকমভাবে থাকবে, এরকমভাবে করো, হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ। উপর থেকে কিছু পড়তে পারছো না? অন্য চোখে করো। উপর থেকে কিছু পড়তে পারছো? কিছুই দেখা যাচ্ছে না? ওখানে যে একটা চার্ট আছে সেটা বোঝা যাচ্ছে কিছু না? ওখানে যে কোনো কিছু একটা অস্তিত্ব আছে বোঝা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আর কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে তো 1 মিটার এগো, হ্যাঁ, আর চেয়ার নিতে হবে না, হেঁটেই থাকো, আচার খাবে না, তাহলেই হবে। হ্যাঁ, উপরটা পড়তে পারছো? উপরটা পড়তে পারছো কি? হ্যাঁ, আর বাদিকে চারটা কত পড়তে পারছো? বাদিকে চারটা পড়তে পারছো না? তাহলে আটটু এগো, হ্যাঁ হ্যাঁ, এই জন্য জায়গা দাও, তুমি সরে যাও, হ্যাঁ হ্যাঁ। তো এই যে এই চারটা, সামনের চারটা দেখো, বাদিকে চারটে কি লেখা আছে দেখতে পাচ্ছ না? তাহলে আরো এগো, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, তারপরে 2 পড়তে পেরেছে, 2 পড়তে পেরেছে, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা যদি কত মিটার হবে? 4 মিটার হবে, 4 মিটার হবে, তাহলে 4/60, 4/60। এবার অন্য চোখে দেখো, অন্য চোখটায় এবার পড়তে পারছো? দিতে পারছো না? আরো এগিয়ে যাও, হ্যাঁ শুধু 2, তারপরে এক্ষেত্রেও 4/60 হচ্ছে, বুঝতে পেরেছো? 4/60 হচ্ছে। এবার এখানে আসো, চশমাটা পরো, চশমাটা পরে একই পরীক্ষা করো, যাতে রিফ্র্যাক্টিভ এরারটাকে বাদ দিয়ে অন্য কোনো কারণও তো হতে পারে, রিফ্র্যাক্টিভ কারণটাকে অ্যাভয়েড করে চশমা যখন আছে একটা চোখ কভার করো, হ্যাঁ। এবার দেখো উপর থেকে পড়ে যাও, এটা কি উল্টা পাল্টা বলছে তো? আবার পড়ো উপর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পড়েছে, শেষটা পড়তে পেরেছে, হ্যাঁ, মানে ওইটা পরিষ্কার করে পারেনি, তাহলে পরে এখানে 6 মিটার দূরত্ব আছে, তাহলে 6/6 হ্যাঁ হ্যাঁ, তাহলে 6/9 এর রিলেশন, ওটা রিপ্লেশনের জন্য হয়েছে, বুঝতে পেরেছো? সেই এটা হচ্ছে কারণ ইলুমিনেশনটা, কন্ট্রাস্ট সবটা দেওয়া আছে, এবং এগুলোর ভ্যালু দেওয়া আছে তোমার সমস্ত বইয়ে, তোমার দেওয়া আছে, আইয়ের বইয়ে অথবা অন্য কোনো ক্লিনিক্যাল মেডিসিনের বইয়েও দেওয়া আছে। কাজে তোমার এখানে হচ্ছে, এবারে ওটা ছোটো দেখো, হ্যাঁ যাই হোক, তার এখন এটা একটা আইডিয়াল হয়নি বলে কাজে ওটা তো লাইনটা তুমি ধরে নাও, ঠিকই বলেছে। তাহলে কত হচ্ছে দুটো চোখ? এটা 6/9, 6/9, দুটোরই 6/9 আছে। তার মানে এর প্রাইমারি এটা হচ্ছে এরার রিফ্লেকশনের জন্য এটা হয়েছে, অন্য কোনো রোগ থাকতে পারে, সেগুলো সম্বন্ধে আমার জ্ঞান কিছু নেই, বুঝতে পেরেছো? আর আমাদের দরকারও নেই, আমাদের ফিজিওলজির ব্যাপার এটা। এইভাবে তুমি কাউন্ট করলে, আর যখন না পাবে তখন, আর যদি 1 মিটার দূর থেকেও যদি দেখতে না পায় তখন ফিঙ্গার কাউন্টিং এগুলো করে দেখতে হবে। এবার বুঝতে পারছো? এই হচ্ছে তোমার। আর যদি কিছু না থাকে তাহলে পরে পিন হোলের মধ্যে দিয়ে তাকালে পরে তাহলে সে বুঝতে পারবে। একটা কাগজের মধ্যে
পিন হোল করে যদি সেটার মধ্যে যদি তাকায় তাহলে পরে সে এটা কিছুটা বুঝতে পারবে। একটা পিন হোলে যে থাকে বা নিজের পেন দিয়ে একটা পিন হোল করে দিলে পরে তাহলে সেটা সে বুঝতে পারবে যে চশমা ছাড়া। কলম আছে, কলম দেখে আবার তো পেন আবার নষ্ট না হয়ে যায়, হবে না? পিন হোল হলো। এই যে চশমাটা খোলো, পকেটে রাখো। এবার এই পিন হোলের মধ্য দিয়ে, এই পিন ধরো, এটা এই পিন হোল, একটা চোখ বন্ধ করো। হ্যাঁ, এবার পিন হোলের মধ্য দিয়ে ওটা দেখো, দেখতে পারো কিনা। ওই উপর থেকে 2, 5 পড়ে যাও। হ্যাঁ, মানে যাই হোক, এটা ঠিকমতো পিন হোলটা করতে পারলে তাহলে পরে তার মানে বুঝতে যে উইদাউট রিফ্লেকশন যদি চশমা না থাকে তাহলে পিন হোলের মধ্যে দিয়েও সেটা বোঝা যায়, কারণ সেখানে ডেপথ অফ ফোকাসটা বেড়ে যায়। হ্যাঁ, সেগুলো থিওরি ব্যাপার, কিন্তু এইভাবে তোমার করা যেতে পারে। যে চশমা আছে বলে অসুবিধা হলো না। তারপরে তোমার হচ্ছে যে এটা, এবারে এটা আরেকজনকে দিয়ে করে। এবার তোমরা বসো, দুজনে বসো। হ্যাঁ, এই তোমার কত রোল? আর হ্যাঁ, 74। হ্যাঁ, একটা টুল নিয়ে এসে এখানে বসো, একজন টুল নিয়ে এসে বসো। বসো, তুমি এরপর পরীক্ষা করো। কি করে পরীক্ষা করবে? প্রথমে চশমাটা খুলতে বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো ভেঙে টেঙে না যায়। হ্যাঁ, এবার একটা চোখ কভার করো। হ্যাঁ, করে তুমি কি বলবে? বলো উচ্চস্বরে পড়ে যান, আপনি উচ্চস্বরে পড়ে যান। সম্মানিত লোক একটা, সে একটা, হ্যাঁ, তাকে বলবো আপনি উচ্চস্বরে উপর থেকে পড়ে যান, এই সারি অনুযায়ী পড়ে যান। হ্যাঁ হ্যাঁ, এটা পড়তে পেরেছে। তার মানে কি ওই লাইনটা তুমি ধরে নাও। এখানে যেহেতু রিফ্লেকশন হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, এই জন্য ওইটা কত আছে? ওটা 9 আছে না? তাহলে 6/9 হলো 9। আর অন্য চোখটা কভার করো, উপর থেকে পড়ে যাও। পড়তে পারছে না। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 12 হবে। হ্যাঁ, তাহলে 6/12 হবে। এবার চশমা পড়ো, চশমা পরে আবার সেই পরীক্ষাটা করো। হ্যাঁ, তাহলে এর কত হলো? একটা বাদে পাঁচ। তারপরে এটা হচ্ছে 6/6 হয়েছে, 6/6 হয়েছে। নিচেটা একদম নিচেটা পারেনি তো, তাহলে 6/9 হবে। এই চশমা খোলো। এবার সাধারণ ক্ষেত্রে দেখো, না চশমাটা দাও। সাধারণ ক্ষেত্রে চশমাটা কনভেক্স না কনকেভ এটা বোঝা যায়, বুঝতে পেরেছো? সাধারণত লেন্স বুঝতে গেলে পরে তোমার কোনো একটা অবজেক্ট তুমি মনে করো দেখছো, দেখে এটাকে এভাবে নড়াবে। যদি দেখো যে অবজেক্টটা তার সঙ্গে সঙ্গে নড়ছে, একই দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে কনকেভ। আর যদি সেটা না যায় তাহলে সেটা হচ্ছে কনভেক্স। তোমার প্রত্যেকে যার যা চশমা আছে নিজে পরীক্ষা করে দেখবে যে ভিতরে মনে করো এই যে একটা শব্দ তুমি দেখছো, যে এই যেদিকে সরাচ্ছ সেটা সেদিকেই ঘুরছে, তারপর ধরে দেবে সেটা হচ্ছে কনকেভ। আর যদি সিলিন্ড্রিক্যাল লেন্স হয় না স্ফেরিক্যাল লেন্স, তাহলে মানে সেক্ষেত্রে তুমি একটা স্ট্রেট অবজেক্টকে তুমি এর ভিতর দিকে এটাকে এভাবে টুইস্ট করবে। যদি দেখো যে না কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝতে হবে স্ফেরিক্যাল। আর যদি দেখবে যে টুইস্ট করছে, তাহলে পরে সেখানে সিলিন্ড্রিক্যাল। এরকমভাবে না, এবার বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ, এই যে বললাম, এটা যে চশমা যাদের আছে, তাহলে তুমি কনভেক্স লেন্স না কনকেভ লেন্স বুঝবে কি করে? তুমি এর ভিতর দিয়ে একটা চশমাটা খোলো। এই যে এখানে যে মনে করো এটা এখানে একটা এই যে অ্যাক্সিস লেখা আছে, তার আমি করবো কি এটার দিকে তাকিয়ে আমি এটাকে এভাবে সরাবো। একই দিকে যদি যায় তাহলে পরে দেখা যাবে সেটা কনকেভ লেন্স, আর যদি অপোজিট সাইডে যায় সেটা হচ্ছে কনকেভ লেন্স। তো পাওয়ার দুটোর মধ্যে পার্থক্য আছে না? রাইট সাইডে পাওয়ারটা বেশি আছে না? হ্যাঁ, এটা একই দিকে, দুটোই কনকেভ লেন্স আছে, তার মানে মায়োপিয়া আছে। আর এটা স্ফেরিক্যাল না সিলিন্ড্রিক্যাল বোঝার জন্য এটা এরকমভাবে করে রেখে এটা করবে, রোটেট করবে। যদি দেখো যে না এটা কোনো টুইস্টিং হচ্ছে না, মোটামুটি অ্যাক্সিস ঠিকই আছে, তাহলে বুঝতে পারবে যে এটা স্ফেরিক্যাল লেন্স। আর যদি এটা টুইস্টেড হয় তাহলে বুঝবে সিলিন্ড্রিক্যাল লেন্স। এই স্ফেরিক্যাল লেন্সই আছে। হ্যাঁ, মায়োপিয়া আছে।
ওটা তোমার বাঁকানো হয়ে যাবে। যদি বাঁকানো হয় তাহলে বুঝতে পারবে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স, আর না হলে পরে স্ফেরিক্যাল লেন্স। আর যেটা তোমার এভাবে নাড়াবে, যদি দেখো যে একই দিকে যাচ্ছে তাহলে হচ্ছে কনকেভ লেন্স, আর এটা যদি বিপরীত দিকে যায় তাহলে হচ্ছে কনভেক্স লেন্স। বুঝছো তো? এটা এগুলো তোমাদের এই পরীক্ষায় জিজ্ঞাসা করবে না, কিন্তু একটু একটু আমি বলি। সেটা হচ্ছে তুমি ওটাকে নাড়াবে, স্ট্রেট একটা কিছু দেখে তুমি এটাকে একটুখানি সাইডে ঘোরাবে, যদি দেখো যে ওটা একটু বাঁকাতেরা হচ্ছে তাহলে পরে বুঝতে হবে সেটা সিলিন্ড্রিক্যাল, আর যদি বাঁকাতেরা না হচ্ছে তাহলে স্ফেরিক্যাল। বুঝতে পারছো? তাহলে তোমাদের এইগুলো মোটামুটি একটা তোমাদের হলো। হ্যাঁ, তারপরে তোমার সবাই তোমাদের মধ্যে কাউকে প্র্যাকটিস করতে হবে। এই শোনো, এই তোমরা ওই দুইজন চলে আসো, এখানে বসো, যাও তোমরা বসো এখানে। হ্যাঁ, এই তোমার পরীক্ষাটা করে দেখাবে। হ্যাঁ, এরপর কনফ্রন্টেশন পেরিমেট্রি হবে। হ্যাঁ, টাইম প্রচুর আছে। হ্যাঁ, 1:30 অবধি খাওয়া পাওয়া যায় না? হ্যাঁ, দেয়, খাওয়া দেয় তোমাদের, তাই না? এই হ্যাঁ, দাঁড়ানো অবস্থাতেই হবে, কোনো অসুবিধা কিছু নেই। তুমি এটা কি করবে, এই যে তোমার চশমা আছে। হ্যাঁ, এবার তুমি একে কি বলবে, একটা চোখ কভার করুন। সবসময় আপনি করে বলবে, বেশি সম্মান দেবে লোককে। হ্যাঁ, বলবে যে হ্যাঁ কভার করুন। হ্যাঁ হ্যাঁ, কভার করুন। উপর থেকে উচ্চস্বরে পড়ে যাও, পড়ে যান উচ্চস্বরে। হ্যাঁ, উচ্চস্বরে। বুঝতে পেরেছেন? তার মানে কত রবি দেখতে পাচ্ছে? 3 নম্বর। তার মানে হচ্ছে এটা হচ্ছে 60, 36, তারপরে 24। তাহলে পরে হচ্ছে 6 মিটার দিয়ে আছে, স্মল এটা হচ্ছে ডিটা হচ্ছে 6, ক্যাপিটাল ডিটা হচ্ছে 24। অন্য চোখে করো, সেই চোখে সেইটা লেফটে হলো, তুমি রাইটে করো। হ্যাঁ, 205, এরপর পাচ্ছে না। তার মানে সেখানে হচ্ছে রাইট সাইডে হচ্ছে এটা হচ্ছে 2/36, 6/36। হ্যাঁ, এখন তোমার চশমা আছে তো? হ্যাঁ, এবার চশমাটা দাও ওকে, এবার নাও চশমা পরে দেখো কারেকশন কিরকম হয়েছে। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডে দেখো, পড়ে যাও উপর থেকে। তার মানে তোমার 364 অব্দি পড়তে পারছি। তার মানে হচ্ছে 60, 36, 24, এর বেশি কারেকশন আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ আরে এটা তো আইডিয়াল সিচুয়েশন নয়, তোমার জিনিসটা বোঝার কথা। লাইট এগুলো প্রত্যেকটার ইলুমিনেশন অবধি তোমার দেওয়া থাকে স্পেসিফিকেশন। তুমি এটা করো, অন্য চোখে করো, অন্য চোখটা করো। হ্যাঁ, উপর থেকে পড়ে যাও। যাই হোক, এটা যা হয়েছে, এবারে পিনহোলের মধ্য দিয়ে দেখো, চশমাটা খোলো। যদি মনে করো চশমা তোমার নেই, আনতে ভুলে গেছো, তাহলে পরে পিনহোলের মধ্য দিয়ে দেখো। একটা চোখ কভার করো, আরেকটা চোখ দিয়ে, হ্যাঁ, পিনহোলের মধ্য দিয়ে ওই 4টা উপর থেকে যতটা পারে পড়ে যাও। হয়েছে তো, অনেকটা ইমপ্রুভ হয়েছে। তাহলে মানে যদি চশমা না থাকে তাহলে পরে পিনহোলের মধ্য দিয়ে দেখেও তুমি রিপোর্ট দিতে পারবে। আবার ও চোখেও দেখো, পিনহোলের মধ্য দিয়ে দেখো। হ্যাঁ, উপর থেকে পড়ে যাও। হ্যাঁ, তার মানে কি এটা হচ্ছে 0.5 মধ্যে পড়তে পারছিল, পিনহোল দিয়ে সেটা আরো 2টো লাইন পাচ্ছে। তার মানে রিফ্লেক্টিভ এররটাকে যদি অ্যাভয়েড করে তারপর তুমি রিপোর্টটা দেবে। বুঝতে পারছো? রিপোর্টটা দেখলে তারপরে তারা চোখের যে কোনো রোগী এটা হতে পারে, সেই জন্য সেটা তোমার রিফ্লেক্টিভ এররটাকে অ্যাভয়েড করার জন্য এইটা ব্যবস্থা করতে হবে। হয় চশমা থাকলে চশমা লাগবে, আর না হলে পরে তুমি পিনহোল অ্যাপারচার দিয়ে দেখতে হবে। বুঝলে? এই হচ্ছে তোমার এটা। এবার তোমার হ্যাঁ, ওইটা তোমার তাহলে পরে যে লাইনটা পড়তে পারছে না, তাহলে সেটাকে যদি আইডিয়াল সিচুয়েশন হয় তাহলে সেই লাইনটা বাদ দেবে, তার উপরের লাইনটা থেকে তুমি ধরবে। তোমরা এই কনফ্রন্টেশন পেরিমেট্রি দুজন হাইট যদি সমান দেয়, তোমরা দাঁড়িয়েও করতে পারো। দাঁড়িয়ে করতে বসে করার সুবিধা, তাহলেও তোমরা এখানে বোঝার সুবিধার জন্য তোমরা এই বরাবর দাঁড়াও। হ্যাঁ, এই ঘোরাও, তুমি এভাবে থাকো। হ্যাঁ, তাহলে পরে তোমার এই যে সেম ডিস্টেন্সে, হ্যাঁ 1 মিটার, মানে একটু হ্যান্ড শেক ডিস্টেন্স এরকম 1/2 মিটার হলেও হবে। এই যে এইবার তুমি কি করে করবে কনফ্রন্টেশন, তোমার ফিল ঠিক আছে তো? তুমি চশমাটা পকেটে রাখো।
তাহলে তুমি মনে করো এক্সামিনার, তুমি হচ্ছে সার্জেন, আর ও হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে পরে কারণ তোমার চশমা নেই, তুমি পারফেক্টলি নর্মাল, সেই জন্য এক্ষেত্রে ওর মনে করো তুমি যখন লেফট আই করছো, ওকে কি বলবে, আপনি রাইট আইটা এরকমভাবেই করুন, আপনি ডান দিকের চোখটা এভাবে রাখুন, বন্ধ করুন, হ্যাঁ হ্যাঁ এভাবে বন্ধ করে রাখো। এটা দিলে পরে কি তুমি অ্যাডিশনাল ব্যারিয়ার তৈরি করছো, কারণ এটা অবজেক্টের সাইজের উপর নির্ভর করে ফিল্ডটা, তার কালার সাবজেক্ট সাইজের উপরে। সাধারণ ক্ষেত্রে দেখা গেছে যে ল্যাটারাল সাইডে যখন হচ্ছে 110 ডিগ্রি, হ্যাঁ, লোয়ার পাশে হচ্ছে 70 ডিগ্রি, আর নেজাল এবং মিডিয়ালি থাকছে 60 ডিগ্রি করে থাকছে। কাজে আমি যদি এটা এরকমভাবে দেই তাহলে পরে গ্রস ডিফেক্ট হবে না, কিন্তু তাহলে আমি তো অলরেডি অবস্ট্রাকশন, নোজ ব্রিজ দিয়ে অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশনটা বাড়াবো কেন, আমি এইভাবে ধরবো, করো। হ্যাঁ, এবার তুমি না, ও যখন ওই চোখে তাকাচ্ছে তুমি এই চোখটা বন্ধ করো, হ্যাঁ অপোজিট আই, যাতে দুটো কোণ এরকমভাবে এসে মিট করে। এবার বুঝতে পারছো? এবার তুমি ওকে বলো এক দৃষ্টে, তুমি ওকে বলো যে এক দৃষ্টে আমার চোখের দিকে তাকিয়ে থাকুন, হ্যাঁ মাথা নাড়াবেন না, হ্যাঁ এক দৃষ্টে আমার চোখের দিকে তাকিয়ে থাকুন, মাথা নাড়াবেন না। এবার হাতটা সাইডে নিয়ে যাও ঠিক দুজনের মাঝখানে এরকম জায়গায়, ঠিক এরকম, হ্যাঁ। এবার একটা আঙুল নাড়াও, এরকম নাড়াও, দেখতে পাচ্ছেন? তুমিও তাকিয়ে থাকবে ওর দিকে, তুমি যদি দেখো তাহলে কি করে হবে, আর তুলনা কি করে হবে? হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রভাষা চলবে এখানে, হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ হচ্ছে, তাও ভিতরে নিয়ে আসো, মাঝখানে কোনো ডিফেক্ট থাকতে পারে কিনা, হ্যাঁ নিয়ে আসো, দেখতে পাচ্ছেন? তুমি অল থ্রু আউট নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু ডিস্টেন্সটা কম বেশি হবে না, দুজনের মধ্যে সমান থাকবে ডিস্টেন্স, হ্যাঁ সমান ডিস্টেন্স, মিড প্লেনে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এবার এই পাশে নাও, ওই চোখটাই, হ্যাঁ ওর চোখের দিকে তাকিয়ে থাকো তুমি, আরে হ্যাঁ হ্যাঁ ভিতর দিকে নিয়ে যাও, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন? এবার উপর থেকে নিয়ে আসো, একদম উপরে রাখো, তুমি এক দৃষ্টি তাকিয়ে থাকবে, তুমি ওর দিকে তাকাবে না, যখন তোমার নজরে আসবে তখন তুমি বুঝতে পারছো ঠিক জায়গায় পড়েছে কিনা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ আবার ভিতরে নিয়ে আসো, এবার একদম নিচে নিয়ে যাও, আবার তোলো উপর থেকে, তুমি তাকিয়ে থাকো এক দৃষ্টে, যখন দেখতে পাবে তখন বলবে, তুমি যখন দেখবে তখন বলবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ এইভাবে করবে, হ্যাঁ আবার ক্রস করেও দেখতে পারো তুমি, হ্যাঁ এটা তোমার বুঝতে হবে, এটা হচ্ছে কনফ্রন্টেশন পেরিমিটার, প্রতীক্ষা, সহযোগিতা, উত্তাপক, এরকম পড়া যাচ্ছে। সেই কাজে ওদের সঙ্গে আমাদের ভাষার সঙ্গে অনেক মিল আছে, কাছাকাছি ভাষা তো, ওগুলো মিল আছে। হ্যাঁ ওড়িয়াও আছে, এই যে ওড়িয়া, এই লিপিটা বুঝতে পারছি না কি লেখা আছে,